প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো তোমরা সকলে। যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আমরা আবার শুরু করি। আমরা তোমাদের কিন্তু অধিবৃত্তের উপরে বেসিক আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো করেছিলে। এছাড়া কিন্তু আমরা বেশ কিছু সমস্যার সমাধান করেছি। আজ আমরা চেষ্টা করব অধিবৃত্তের যে সমস্যাগুলো অবশিষ্ট আছে চেষ্টা করব সেগুলো সব সমাধান করার। এরপর আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দিব অধিবৃত্তের উপরে, এবং সেটা তোমরা সলভ করবা। সলভ করার পরে তোমরা আমার মেসেঞ্জারে সেগুলো খাতার মধ্যে করে ছবি তুলে পাঠিয়ে দিবা। সেখানে তোমাদের নাম, রোল, সেকশন এগুলো অবশ্যই উল্লেখ করবা। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেগুলো যদি কোনো ত্রুটি থাকে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিব। তা ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের অধিবৃত্তের আজকে আমরা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান করব। ভালো করে খেয়াল করবে। দেখো, আমরা এই প্রশ্নটা আমাদের কি আছে দেখো। বলা হয়েছে যে একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটি দেওয়া আছে 6 এবং 10 এবং উৎকেন্দ্রিকতা 3 অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা কিন্তু এর আগে যে অধিবৃত্তগুলো সমীকরণ করেছিলাম সেখানে কিন্তু দেখো একটা প্লাস একটা মাইনাস একই জাতীয় ছিল। এখন কিন্তু ভিন্ন আছে। দেখো, উপকেন্দ্র দুটোর স্থানাঙ্ক কিন্তু 6 10 একটা প্লাস একটা মাইনাস কিন্তু নয়। সুতরাং এটা কিন্তু একটু ভিন্ন ধরনের অঙ্ক। তাহলে আমাদের এই অঙ্কটা বোঝার জন্য আমাদের সুবিধা হবে আমরা আরেকটু ব্যাকে যেতে হবে। একটু তোমাদের মনে করতে হবে কিছু বেসিক বিষয়টা আরেকটু খেয়াল করো। দেখো, অধিবৃত্তের আদর্শ যে সমীকরণটা আমরা বলেছিলাম সেই সমীকরণটা কিন্তু ছিল কেমন। এখানে ছিল এক্স অক্ষ, ওয়াই অক্ষ ছিল, ছেদ বিন্দুটা কিন্তু এখানে ছিল, সি ধরেছিলাম। এবং যখন অধিবৃত্তের আদর্শ সমীকরণ ছিল আমরা এটা দিয়ে বুঝিয়েছিলাম, মনে করে দেখো তোমরা। এবং সেখানে উপকেন্দ্র ছিল এখানে, এটা ছিল উপকেন্দ্র, এই পাশে দুইটা উপকেন্দ্র ছিল, ঠিক মাঝামাঝি দুই পাশে সমান দূরত্ব কিন্তু ছিল উপকেন্দ্র। আর এটা ছিল শীর্ষবিন্দু, এই অধিবৃত্তের একটা শীর্ষবিন্দু এখানে ছিল, অর্থাৎ এই দুটো ছিল শীর্ষবিন্দু। এবং এটাকে আমরা বলেছিলাম আর অক্ষ, এবং এক্স অক্ষ বরাবর ছিল আর অক্ষ। যদি সমীকরণটা এটার চেহারা হবে এরকম, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এবং এটা ছিল তোমার এই সমীকরণের চিত্র। এটা ছিল আর অক্ষ, আর অনুবন্ধী অক্ষ কিন্তু ছিল হলো এই ওয়াই অক্ষটা। এবং অনুবন্ধী অক্ষটা এটা আমরা এখানে বি ছিল, এটা ছোট, এটা দেখো বড় ছিল, এটা কিন্তু ছোট ছিল। এবং এটাকে আমরা বলেছিলাম বি, এটা ছিল বি বি ড্যাশ। এটা ছিল অনুবন্ধী অক্ষ, এটা ছিল আর অক্ষ, এটা ছিল কেন্দ্র, এইটা ছিল দুইটা শীর্ষবিন্দু সমান দূরে আছে, এবং এই দুটো উপকেন্দ্র এই ছিল, এবং আদর্শ সমীকরণ ছিল এটা। এবং এখান থেকে আমাদের এই যে দূরত্ব ছিল, অর্থাৎ কেন্দ্র থেকে এটার দূরত্ব ছিল এ, এটার দূরত্ব ছিল কিন্তু মনে আছে তোমাদের নিশ্চয়ই এই, এবং এই দুটো শীর্ষের দূরত্ব কিন্তু ছিল 2a, আর এই দুটো দূরত্ব ছিল 2ae যদি আর অক্ষটা এক্স অক্ষ বরাবর হয়। এখন যদি আমাদের আর অক্ষটা চেঞ্জ হয়, অর্থাৎ আমরা আজকে কিন্তু এই জাতীয় অঙ্ক কিছু করব। এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি এটা হয়, এবং আমাদের চিত্রটা যদি এখন এইভাবে হয়, অর্থাৎ আর অক্ষ এখন চেঞ্জ হয়ে যদি ওয়াই অক্ষ বরাবর চলে যায়, তাহলে কিন্তু এই যে সমীকরণটা সেটা চেঞ্জ হবে। অর্থাৎ তখন আর অক্ষ, এটাকে আমরা বলবো বি বি ড্যাশ, এটা হবে শীর্ষ দুটো বিন্দু এটা, আর এখানে হবে একটা উপকেন্দ্র, এখানে হবে একটা উপকেন্দ্র, আর কেন্দ্রটা কিন্তু ঠিকই থাকবে। কেন্দ্র কিন্তু দেখো এখানে 0 0তেই রয়েছে। এবং এই ক্ষেত্রে আমাদের দেখো এই যে আর অক্ষ আগে ছিল যেটা এ ড্যাশ, এটা ছিল আমাদের, এইটা কিন্তু এখন চেঞ্জ হয়ে অনুবন্ধ অক্ষ হয়েছে, এটা হয়েছে আর অক্ষ। এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাদের কোনটাকে আমরা আর অক্ষ প্রধান অক্ষ মনে করতে হবে, কোনটাকে অনুবন্ধ অক্ষে মনে করতে হবে। এখন এটার সমীকরণ তাহলে কি হবে? এটার সমীকরণ জাস্ট মনে রাখবা, এটা কিন্তু চেঞ্জ করে দিতে হয়। অর্থাৎ চেঞ্জ মানে কি, এটা আগে দিতে হয়, এটা পরে দিতে হয়। তাহলে এই সমীকরণটা আমরা যদি লিখি তাহলে হবে দেখো ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1। এটাই হবে যদি আমাদের চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ ঠিক থাকবে, শুধু আমাদের আর অক্ষটা চেঞ্জ হয়ে ওয়াই অক্ষ বরাবর হয়ে গেল, তাহলে কিন্তু সমীকরণটা হবে এটা। এটা আমরা আগেও কিন্তু আলোচনা করেছিলাম। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের আর অক্ষটার উপরে উপকেন্দ্র আছে কিনা। যদি আর অক্ষের উপরে উপকেন্দ্র থাকে তাহলে কিন্তু অবশ্যই সমীকরণ এটা হবে, আর এটা যদি হয় তাহলে এটা হবে। এটা ছিল আমাদের বিষয়। কিন্তু আজকে আমরা যে অঙ্কটা করব, ধরো আমাদের এই যে একটু আগে বলছি যে আমাদের এক্স অক্ষের উপরেই যে আর অক্ষ থাকতে হবে, ওয়াই অক্ষের উপরে আর অক্ষ থাকবে, এটা কিন্তু সবসময় না, এটাই নেসেসারি না। এটা ছাড়াও কিন্তু হতে পারে। কি হতে পারে? ধরো একটা অধিবৃত্ত আমার ধরে নাও
এই এক্স অক্ষ ওয়াই অক্ষ এভাবেই আছে। এখন কিন্তু আমি অধিবৃত্তটা এখানে না, আমি জাস্ট এক্স অক্ষের সমান্তরাল চিন্তা করলাম যে আর অক্ষটা এই বরাবর আছে, আমার অধিবৃত্ত হবে এই পাশে আর এইখানে। তাহলে কিন্তু দেখো আমার অধিবৃত্তের সমীকরণ কিন্তু এটা হতে পারে, তাহলে কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর একটা সম্পর্ক রয়েছে, এটাই যে হতে হবে তাও কিন্তু না। তাহলে কেমন হতে পারে? আমাদের ধরে নাও আমাদের কেন্দ্র হয়তো এই সব জায়গায় হতে পারে। ধরো আমাদের অধিবৃত্তের সমীকরণটা হলো এইখানে, এইখানে আমার কেন্দ্র, এই জায়গায় কেন্দ্র, এখানে শীর্ষ, এখানে শীর্ষ যদি হয়, তাহলে এইখানেও হবে উপকেন্দ্র, এইখানেও হবে উপকেন্দ্র। তাহলে এই অবস্থায় আমাদের কিন্তু দেখো কেন্দ্র পরিবর্তন হয়ে গেছে, কেন্দ্র কিন্তু এখন 0 0 নাই। তাহলে এই ক্ষেত্রে কেন্দ্র হবে, আমরা যেহেতু এক্স অক্ষ এখানে 0 0, তাহলে এক্স এর মান কমে গেছে, ওয়াই এর মান কমে গেছে, অর্থাৎ এটাকে আমরা ধরবো আলফা বিটা। অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক এখন কিন্তু সংখ্যা আলফা বিটা। আর আমাদের এই অবস্থায় আছে অক্ষ যদি এক্স অক্ষের এভাবেই যদি হয়, তাহলে যদি আর অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে সমীকরণটা কি হবে? তাহলে এই যে সমীকরণটা ছিল এইখানে শুধুমাত্র পরিবর্তন হয়ে এক্স মাইনাস আলফা, এটা মনে রাখতে হবে। তাহলে সমীকরণটা হলো কি, এক্স মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কয়ার, আর এ স্কয়ার বি স্কয়ার ঠিকই থাকবে। এটাই কিন্তু আমাদের এই সমীকরণের, অর্থাৎ মনে রাখতে হবে যদি কেন্দ্র মূল বিন্দুতে না হয়ে অন্য যে কোনো জায়গায় হোক, সে যে চতুর্ভাগেই হোক না কেন, তাহলে আমাদের সমীকরণ ধরতে হবে এইটা। অর্থাৎ এক্স মাইনাস আলফা কি, আলফা এবং বিটা হলো ওই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানেও কিন্তু একই অবস্থা হবে। যদি আমার আর অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তখন কিন্তু এটার ওয়াই মাইনাস বিটা এক্স মাইনাস আলফা হোল স্কয়ার হবে, আর কিছুই না। সুতরাং আমরা যেহেতু আমাদের যে অঙ্কটা আছে আমরা ওইটা নিয়ে এখন শুরু করব। তাহলে নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছো তোমরা কিভাবে আমাদের সমীকরণটা ধরতে হবে। আমাদের এখন যে বর্ণনাটা দেওয়া আছে খেয়াল করো, একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক হলো 6 1 এবং 10 1। এই জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে দেখো এক্স এর মান ভিন্ন, ওয়াই এর মান কিন্তু একই আছে। সুতরাং ওয়াই এর মান যদি একই থাকে তাহলে বুঝতে হবে ওয়াই এর মান কখন একই থাকে, যখন ওয়াই এর মান দেখো এখানে কিন্তু ওয়াই এর মান যা, এখানেও কিন্তু ওয়াই এর মান একই, কিন্তু এক্স এর মান ভিন্ন। সুতরাং এটা এক্স অক্ষের সমান্তরাল, এটা বলে নিতে হবে। তাহলে আমাদের শুরুতে এই অঙ্কটা করার ক্ষেত্রে বলে নিতে হবে যেহেতু উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক 6 1 এবং 10 1, সুতরাং আর অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হবে, এটা প্রথমে আমরা ধরে নিব। তাহলে যেহেতু আমাদের ওয়াই স্থানাঙ্ক একই, সুতরাং এই অধিবৃত্তের আর অক্ষ অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল হবে, এটা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা আরো ধরবো কি, ধরে নেব অধিবৃত্তের সমীকরণ, শুরুতে ধরে নিব। তাহলে আমরা এখন শুরু করি। আমরা এখন এটা মুছে ফেলি। এবার লিখবো আমরা, লেখো আমার সাথে সাথে লেখো, ধরি অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণ x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এটাই কিন্তু আমাদের মান বের করতে হবে। কি কি মান অজানা আছে আমাদের, দেখো আলফা আছে, বিটা আছে, এ আছে, বি আছে। তাহলে আমার এই মানগুলো কিন্তু এই সম্পর্ক থেকে বের করতে হবে। তাহলে বের করার ক্ষেত্রে এবার আমাদের দেখো, বের করার ক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 3। তাহলে আমরা শুরুতে কি দেওয়া আছে সেটা আমরা লিখবো, যে আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখবো যে আমাদের দেওয়া আছে উৎকেন্দ্রিকতা ই সমান, উৎকেন্দ্রিকতাকে আমরা ই ধরি, ই সমান হলো 3। আরো কিন্তু দেওয়া আছে, কি দেওয়া আছে, উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তাহলে উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্বে আমরা সূত্র একটু আগে বলেছি, উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কি হবে, উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হবে 2ae। সুতরাং 2ae মানে হলো এই দুটোর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা এটা একটু আরেকটু তোমাদের আমার একটু, এটা কিন্তু চিত্র আঁকাবা, এটা চিত্র আঁকাইলে তোমাদের আরো ভালো হবে করতে। তাহলে এইটার অঙ্কের জন্য তোমরা এখন চিত্র আঁকাবা। চিত্র আঁকানোর জন্য আমরা কিভাবে আঁকাবো,
চিত্র আঁকানোর জন্য আমাকে কিন্তু একটা অক্ষ নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ অবশ্যই না, এক্স ওয়াই ব্যবহার করলেই ভুল হবে। আমরা কি করব, অধিবৃত্তের আমরা আদর্শ সমীকরণের মতো যে চিত্রটা ছিল সেরকম দিব, এবং এখানে আমাদের কেন্দ্র আছে এটা দেখাবো, এখানে আমাদের শীর্ষ আছে দেখাতে পারো, এটা শীর্ষ আছে দেখাতে পারো, আর কি আছে, এইখানে একটা উপকেন্দ্র আছে, ঠিক এখানে আর একটা উপকেন্দ্র আছে। এখন এই সম্পর্ক আমরা এটা চিত্র দেখাবো। আমার কি কি দেওয়া আছে দেখো, একটা মান দেওয়া আছে 6 1, তাহলে আমার এক্স এর মান আমরা ধরো এখানে 6 1, এটা কিন্তু উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক, তাহলে একটা হলো 6 1 আর একটা মান হলো দেখো 10 1, তাহলে আমরা উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। তাহলে এইবার আমার দরকার কিন্তু এই কেন্দ্রের স্থানাঙ্ক দরকার। কেন্দ্র কোথায় আছে, কেন্দ্র কিন্তু এখানে আছে। কেন্দ্র মানে হলো এই উপকেন্দ্র দুটির মাঝামাঝি অবস্থানে কিন্তু কেন্দ্র আছে, সুতরাং এর মধ্যবর্তী যে স্থানাঙ্ক সেটাই কিন্তু আলফা বিটা। তাহলে এই এস এবং এস ড্যাশের মধ্যবিন্দু বের করার সহজ টেকনিক আমরা জানি, দুটো বিন্দুর মধ্যবিন্দু দূরত্বই হলো আলফা বিটা। তাহলে আমরা এখন প্রথমে আলফা বিটার মানটা এখান থেকেই আমরা বের করতে পারি। তাহলে আমরা লিখি অধিবৃত্তের কেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা। এই কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা কি করে বের করব, এর মধ্যবিন্দু বের করব। তাহলে দেখো 6 প্লাস 10 ডিভাইডেড বাই 2 কমা 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ মধ্যবিন্দুর সূত্র। তাহলে এটা আমরা পাই দেখো, একবারে লিখে দিই, 16 বাই 2 অর্থাৎ 8, আর এখানে 2 2 মানে 1, অর্থাৎ আমরা পেলাম দেখো আলফা বিটার মান পেয়েছি 8 এবং 1। এখন আমার তাহলে কিন্তু দুটো মান অলরেডি পেয়েই গেছি আমরা। আমার এখন উদ্দেশ্য কি, এ এবং বি এর মান বের করতে হবে। তাহলে এ এবং বি এর মান বের করার জন্য আমাকে এখন এই উৎকেন্দ্রিকতার সাহায্য নিতে হবে। তাহলে উৎকেন্দ্রিকতা এবং এটার মধ্যে একটা সম্পর্ক আছে, সূত্র আছে। তাহলে সেইটা আমরা কি জানি, আমরা জানি উৎকেন্দ্রিকতা, অর্থাৎ ই সমান আমরা কি জানি, ই সমান জানি আমরা √, আমি এর আগেও বলেছি যে 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এইটা কিন্তু আমাদের ভালো করে বুঝে নাও, আরেকবার আমি বলছি যে আসলে বি স্কয়ার বাই এ স্কয়ার কোনো সময় হবে, কোনো সময় এ স্কয়ার বাই বি হয় স্কয়ার হবে। মনে রাখতে হবে যেটা আর অক্ষ হবে সেটাই হচ্ছে বড় অক্ষ। এই ক্ষেত্রে আমার আর অক্ষ এই বরাবর, অর্থাৎ এ বরাবর, সুতরাং আর অক্ষটা হলো এ, এই জন্য এ এখানে বড়, সেই জন্য এটাকে আমরা বড় বিধায় নিচে দিব। যখন উল্টা যাবে তখন কিন্তু বিটা জাস্ট নিচে চলে আসবে। তাহলে সেই হিসেবে ই এর মান আমরা পেয়েছি দেখো এটা, এখান থেকে এই মানটা বসিয়ে আমরা এখন কি করব, এ বি এর মান বের করব। তাহলে এই মানগুলো বের করার জন্য আমাকে এখন দেখো এটাকে আমি নরমালি বর্গ করে দিই, মান বসিয়ে দিই। তাহলে ই এর মান কত, 3, আমরা এখানে 3 বসলাম ও ই স্কয়ার দিলাম, আর এখান থেকে আমরা 1 প্লাস বি স্কয়ার বা এ স্কয়ার হলো। এরপরে আমরা এখান থেকে এই 9, তাহলে আমরা পেয়েছি দেখো এখান থেকে 9, এটা 1 এর পাশে নিয়ে আসি, -1 সমান বি স্কয়ার বাই এ স্কয়ার, বা আমরা এখানে এটা 8 সমান বি স্কয়ার বাই এ স্কয়ার পেয়েছি। এখন আমরা এই যে সম্পর্ক আমরা পেয়েছি দেখো, তাহলে এখান থেকে আমরা পেলাম দেখো এই বি স্কয়ার সমান 8 এ স্কয়ার, এটা একটা সম্পর্ক পেলাম। এটাকে আমরা 1 নম্বর সম্পর্ক হিসেবে দিয়ে রাখবো। আমরা কিন্তু ই এর মান পেয়েছি, বি স্কয়ার এবং এ স্কয়ার দুটো কিন্তু এখন আমাদের অজানা রয়ে গেছে। আমি একটা সম্পর্ক পেয়েছি, এখন আরো একটা সম্পর্ক পাওয়ার জন্য আমাকে আরো দেখো শর্ত আছে। কি শর্ত আছে সেটা খেয়াল করো। তাহলে আমি এটা মুছে ফেললাম, এটাও মুছে ফেলি আমরা, এটা থাক। এখন আমার দেখো আমার কিন্তু এখনো কিন্তু অজানা আছে, এই অজানার জন্য আমাকে খেয়াল করতে হবে আর কি সম্পর্ক এখানে থাকতে পারে। দেখো এখানে আর সম্পর্ক আছে, আমার কিন্তু এই যে উপকেন্দ্র দুটির দূরত্ব কিন্তু আমার এখানে দেওয়া নাই, কিন্তু উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক দেওয়া আছে। সুতরাং আমি যদি এই উপকেন্দ্র দুটির দূরত্ব সূত্র ব্যবহার করে √, ব্যবহার করে বের করি, তাহলে আমি এস এস ড্যাশের দূরত্ব পেয়ে যাব। এবং সেই এস এস ড্যাশ মানে হলো দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তখন আমি আবার এই যে উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্বের একটা সূত্র আছে, আমি তখন ওই উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো তো, এখানে উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হবে
টু এই। কেন এই? এখান থেকে এই পর্যন্ত এই, আর এখান থেকে এই পর্যন্ত হলো এই দূরত্ব, সেই জন্য এই মধ্যবর্তী দূরত্ব হলো টু এই। সুতরাং আমরা লিখি অতএব আমাদের টু এই, অথবা সরাসরি আমরা লিখবো এইভাবে, যেহেতু আমাদের অঙ্ক করতে হয় আমাদের পুরো লিখে দিতে হয়, তাহলে উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি টু এই সমান। এইবার দূরত্ব যে সূত্র, অর্থাৎ দূরত্ব এই দুটো বিন্দুর দূরত্বের সূত্র ব্যবহার করব। তাহলে দূরত্ব হলো 6 - 10 হোল স্কয়ার প্লাস 1 - 1 হোল স্কয়ার। জাস্ট সরলরেখায় তোমরা শিখেছো দুটো দূরত্বের দূরত্ব নির্ণয় করা। এবার আমরা এখান থেকে একবারে করি, দেখো এখানে 2ae সমান, এটা করলে হয় দেখো একবার আমি করে দিই, এটা 0, আর এখানে -4 হোল স্কয়ার, অর্থাৎ -4 হোল স্কয়ার মানে 4 × 4 = 16 হয়, √16 মাইনাস হলেও কিন্তু 4 × 4 = 16 হলো। এবার আমরা এখান থেকে পেলাম দেখো 2ae সমান 4, এখান থেকে আমরা পেলাম ae মানে হলো 2। আমি এটা মুছে ফেলি, এই সম্পর্কটা আমাদের লাগবে, ওইটা আমরা রেখে দিব। এবার দেখো এই ae সমান পেয়েছি 2, আবার e এর মান কিন্তু আমরা জানি কত, উৎকেন্দ্রিকতা যত, অর্থাৎ e এর মান এখন আমি বসিয়ে দিব, a * e এর মান হলো 3, সুতরাং এটা পেলাম। অতএব আমরা পেয়েছি দেখো a সমান 2/3। আমাদের এখন প্রয়োজন হবে এখানে মান বসিয়ে দিতে হবে, a স্কয়ার মান। তাহলে সেইটার জন্য আমরা একবারে বলে দিতে পারি a স্কয়ার মানে হলো 4/9। এই a স্কয়ারের মান আমরা এখন পেয়ে গেছি, অলরেডি একটা মান আমরা পেয়েছি, আমাদের কিন্তু এখানে মান a স্কয়ারে বসাতে হবে, সুতরাং আমরা a স্কয়ারে রেখে দিব। এরপরে কি b স্কয়ারে মান পেতে হবে, b স্কয়ারে মান কিভাবে পাবো, এইখানে মানটা বসিয়ে দিব। তাহলে এখানে যদি আমি a স্কয়ারে মানটা বসিয়ে দেই, তাহলে আমি b স্কয়ারে মান পেয়ে যাব। আমরা এখন ওইখানে মানটা বসিয়ে দেব। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরে মান বসিয়ে পাই, 1 নম্বর থেকে আমি পাই b স্কয়ার সমান 8 * a স্কয়ারের মান পেয়েছি 4/9। তাহলে এটাকে সরাসরি a স্কয়ারের মান পেয়েছি, তাহলে আমরা এটা যোগ করি, 4 এটা 32/9। তাহলে আমরা b স্কয়ারের মানটাও কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কিন্তু দেখো সব মান পেয়েছি, আলফা বিটার মান পেয়েছি, এরপর আমরা a স্কয়ারের মান পেয়েছি, b স্কয়ারের মান পেয়েছি। সুতরাং আমরা এখন ওই মানগুলো ওখানে বসিয়ে দিব। এখন আলফা বিটা কত পেয়েছিলাম মনে আছে কি? আলফা বিটার মান আমরা পেয়েছিলাম, কত পেয়েছিলাম, কেন্দ্র স্থানাঙ্ক ছিল, এটা মধ্যবিন্দু ছিল, অর্থাৎ এই যে এটার মধ্যবিন্দু কত, 10 আর 6 16, তার থেকে 2 দিয়ে ভাগ করলে হয় 8। এই যে এটা মধ্যবিন্দু সি এর মান 10 আর 6 যোগ করলে 16, তার 2 দিয়ে ভাগ করলে 8, 1 আর 1 2, তাকে 2 দিয়ে ভাগ করলে হয়, অর্থাৎ 8 আর 1 পেয়েছিলাম। দেখো মনে করে দেখো তোমরা, আমি তো মুছে ফেলছি। তাহলে আমাদের আলফা বিটার মান আমরা পেয়েছিলাম 8 এবং 1। তাহলে আলফা বিটা পেয়ে গেলাম, a স্কয়ারের মান পেয়েছি, b স্কয়ারের মান পেয়েছি। সুতরাং 1 নম্বর সমীকরণে আমরা শুধু মানটা বসিয়ে দিলেই আমাদের নির্ণয় অধিবৃত্তের সমীকরণ আসবে। তাহলে আমরা মানটা বসিয়ে দেব। এবার আমি এটা বুঝতে পারছি, তোমার প্রয়োজন নাই। অতএব 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিলাম, আর এটা কিন্তু 1 নম্বর সমীকরণ না, এটা 2 নম্বর সমীকরণ ব্যবহার করো, এটা 2 নম্বর সমীকরণ, যেহেতু এখানে আমরা 1 ব্যবহার করেছি। তাহলে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ, অতএব নির্ণয় অধিবৃত্তের সমীকরণ, নির্ণয় অধিবৃত্তের সমীকরণ x - a স্কয়ার, a স্কয়ারের মান কত, 4/9 মাইনাস y মাইনাস বিটার মান 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, b স্কয়ারের মান পেয়েছি আমরা দেখো 32/9 সমান 1। এভাবে রেখে দিলেও কিন্তু হয়, তবে দেখো এখানে ভগ্নাংশ, এই জন্য আমরা এভাবে রাখবো না, এটাকে মোটামুটি একটা সরল করে নিতে হবে। তাহলে আমরা এটাকে একটু সরল করে দিব, একটু যদি সরল করি তাহলে আমরা এটাকে ভগ্নাংশ, যেহেতু আমরা উল্টে যাবে, 9 উপরে যাবে, অর্থাৎ 9 * x - 8 হোল স্কয়ার বাই 4 মাইনাস এই 9 উপরে গেলে 9 * y - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 32, এটা সমান 1।
এটাই হলো আমাদের নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। এভাবেই রেখে দিতে হবে, এর বেশি আর করার দরকার নেই। যদি কখনো দেখো যে তোমাদের প্রমাণ করতে পারে, সেই ক্ষেত্রে তুমি আরো সরল করবা, নতুবা এর বেশি আর কোনো প্রয়োজন নাই। এ পর্যন্ত করলেই তুমি 4 মধ্যে 4 পাবা। আশা করি তোমরা এই সমস্যাটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখন এক্স অক্ষ যেমন আর অক্ষ চিন্তা করেছিলাম, আমরা আরেকটা ভিন্ন ধরনের, অর্থাৎ দুই ধরনের অঙ্ক কিন্তু এখানে থাকে। একটা হলো এক্স অক্ষ বরাবর আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর। এবার আমরা তাহলে এর উল্টা একটা অঙ্ক করব। তাহলে আমরা একটা উল্টা যদি অঙ্ক করি, তোমরা অবশ্যই অঙ্কগুলো খাতা আমার সাথে সাথে করবে, কিন্তু অর্থাৎ অঙ্কটা লিখে নিবে এবং আমার সাথে তোমরা সলভ করবে। এবং যদি কোথাও কোনো সমস্যা মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে যে স্যার এখানে বুঝছি না। আমরা আরেকটা সমস্যা এখন করব। আমরা এখন অঙ্কটা লিখে নাও, প্রবলেম 2 হিসাবে দেখো। আর অক্ষ এবার আমরা অর্থাৎ আর অক্ষকে ওয়াই অক্ষ উল্টাই দিলাম এবং অনুবন্ধী অক্ষকে এক্স অক্ষ ধরে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দুটি দূরত্ব, দুইটির দূরত্ব 2 একক এবং উৎকেন্দ্রিকতা √2। এই জাতীয় সমীকরণে আমরা এখন কিভাবে সমাধান করব। তাহলে দেখো আমরা অঙ্কটা আরেকটু দেখি। বলা হচ্ছে আর অক্ষকে ওয়াই অক্ষ, অর্থাৎ আমরা একটু আগে কিন্তু যেটা করেছিলাম এক্স অক্ষ বরাবর বলেছিলাম, এবার হলো আর অক্ষটা হলো বড় অক্ষটা হবে ওয়াই অক্ষ আর অনুবন্ধী অক্ষটা হবে এক্স অক্ষ বরাবর এবং এটা ছোট অক্ষ ধরে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দুটি দূরত্ব দেওয়া আছে। আগে ছিল কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল, এখন কিন্তু শীর্ষবিন্দু দূরত্ব দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা √2। অর্থাৎ আগে থেকে একটু কম কষ্ট করা লাগবে, কিন্তু আগের থেকে একটু সহজ হবে অঙ্কটা দেখবা। তাহলে আমরা দেখো যদি এটাকে আমরা চিত্র আঁকাই, তাহলে আমাদের চিত্রটা নিশ্চয়ই আর অক্ষ ওয়াই অক্ষ বলে দেওয়া আছে। আমরা শুরুতে এটা আমরা চিত্র আঁকাই, তাহলে চিত্রটা আমাদের এরকম হবে। চিত্রটা কিন্তু আমার ওয়াই অক্ষ বরাবর কিন্তু এইভাবে হবে এবং এখানে আমাদের বি হবে, এখানেও বি ড্যাশ হবে, এইগুলো কোনো চেঞ্জ হবে না কিন্তু। আর এটা হবে আমাদের কেন্দ্র, এটা হবে আমার উপকেন্দ্র, এটা হবে একটা উপকেন্দ্র, ধরে নাও এস, এটা এস ড্যাশ। এবং এটা কিন্তু শীর্ষবিন্দু কোনটা, শীর্ষবিন্দু হলো এটা, শীর্ষবিন্দু হলো এটা, আর কেন্দ্র হলো এটা, উপকেন্দ্র এটা, এটা। এবং চিত্রটা কিন্তু এইভাবে আছে। দেখো এইভাবে আঁকলে সুবিধা কি জানো, সুবিধাটা হলো যে আমি বুঝতেই পারবো ওয়াই অক্ষ বরাবর আছে। যদি এভাবে আঁকো তাহলেও কিন্তু হয়, কিন্তু এটা কিন্তু ভালো হয় না। সেই জন্য আমাদের আর অক্ষটা কিন্তু এইটা, অনুবন্ধী অক্ষটা কিন্তু এইখানে ছিল এবং সেই অনুবন্ধী অক্ষটা কিন্তু ধরো এটা দেখানো লাগে না আমাদের, তখন অনুবন্ধী অক্ষটা ধরো এই বরাবর আছে এরকম, তা আমরা এরকম তো এটা আর দেখানো লাগবে না, আমরা সরাসরি ওইটা দেখাইলেই হবে। তাহলে আর অক্ষকে ওয়াই অক্ষ, এই দেখো তাহলে আর অক্ষকে ওয়াই অক্ষ অনুবন্ধী অক্ষকে এক্স অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এবং এখানে কিন্তু দেখো আমাদের আর অক্ষকে ওয়াই অক্ষ ধরে, তার মানে এটা কিন্তু এখন ওয়াই অক্ষ এবং এটা হলো এক্স অক্ষ, এটা কিন্তু এখন তুমি ব্যবহার করতে পারো। কেননা এখানে কিন্তু দেখো উপকেন্দ্র, এখানে তোমার কিন্তু মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ওদের মধ্যবর্তী দেওয়া আছে। তাহলে আমার এখন সমীকরণটা কেমন হবে, আমাদের কিন্তু এই যে অবস্থা আছে, তাহলে আমার শীর্ষবিন্দু এগুলো আমরা এখন দিব না, দেওয়ার দরকার নেই, সরাসরি তোমরা এখন দেখো কি দেওয়া আছে। তাহলে আমার অনুবন্ধী অক্ষকে আমরা এখন ধরে নিব, তাহলে কি কি দেওয়া আছে আমাদের এখানে সেটা আমরা দেখব। তাহলে আমরা শুরুতে লিখি, দেওয়া আছে আমার, এটা কিন্তু বুঝেই পেলাম যে আমাদের সমীকরণটা কি হবে, যেহেতু এই বরাবর আছে তাহলে লেখো ধরি অধিবৃত্তের সমীকরণ।
y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 এবং এটা কেন দেখো এখানে আলফা বিটা ব্যবহার করলাম না, কেন আমাকে বলেই দিয়েছে যে অক্ষটা হলো y অক্ষ, বন্ধী অক্ষ হলো x অক্ষ, এটা বলেই দিয়েছে আমাকে। সুতরাং এটা আমরা সরাসরি এটা লিখতে পারবো। এবার এখন কিন্তু আমাদের আছে a আছে আর b, এই দুটো মান বের করলেই হবে। তাহলে আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। দেখো তাহলে আমরা শুরুতে লিখে নিব, দেওয়া আছে উৎকেন্দ্রিকতা E সমান √2। আর কি দেওয়া আছে? আর আমাদের দেওয়া আছে দেখো শীর্ষবিন্দু দুটির দূরত্ব। এখন এই যে শীর্ষবিন্দু দুটির দূরত্ব, আমরা কিন্তু শীর্ষবিন্দু আগে এই বরাবর ছিল, তখন ছিল শীর্ষবিন্দু, অর্থাৎ এদের মধ্যে দূরত্ব ছিল a মানে 2a। এখন কিন্তু আমার শীর্ষবিন্দু দুটো উভয় অক্ষ বরাবর, সুতরাং এইটুকু হলো b, এইটুকু দূরত্ব হলো b। তাহলে এই যে শীর্ষবিন্দু দুটো দূরত্ব হবে তখন 2b, জাস্ট সহজ হিসাব। তাহলে আমার এখানে শীর্ষবিন্দু দুটির দূরত্ব দেওয়া আছে 2 একক। তাহলে আমরা লিখব শীর্ষবিন্দু দুটির দূরত্ব, শীর্ষবিন্দু দুইটির দূরত্ব 2b সমান, যদি বলতো উপকেন্দ্র দুটির দূরত্ব তাহলে আমরা লিখতাম 2be, আর কিছুই না। উপকেন্দ্র দুটির দূরত্ব হলো 2be। এখন বলছে শীর্ষবিন্দু দুটির দূরত্ব, তাহলে সরাসরি দূরত্ব হলো 2b। তাহলে শীর্ষবিন্দু দুটির দূরত্ব 2b সমান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। আমরা সরাসরি 2 বসিয়ে দিলাম। এখান থেকে আমরা পেলাম b এর মান পেয়ে গেলাম। দেখো খুব সহজে আমরা এটা কিন্তু পেয়ে গেছি b এর মান। তাহলে আমরা এখন b এর মান পেয়েছি। এবার আমার কিন্তু আবার কি করতে হবে? এর মানটা পেতে হবে। এখন এর মানটা পাবো কি করে? ওই যে বললাম কি ব্যবহার করতে হবে? উৎকেন্দ্রিকতার সূত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের যখনই একটা মান পেয়ে যাব a অথবা b, তখন মনে রাখতে হবে আরেকটা মান আমি পেতে গেলে অবশ্যই আমার উৎকেন্দ্রিকতার সাহায্য নিতে হচ্ছে। তাহলে আমাকে এখন উৎকেন্দ্রিকতার সূত্র ব্যবহার করে যে মানটা দেওয়া আছে ব্যবহার করলেই আমি b এর মানটা পেয়ে যাব। তাহলে আমি এখন লিখি, আমি এটা মুছে দেব, 1 নম্বর আমাদের তো মনেই থাকছে। আমরা এখন এই যে আমাদের যে সম্পর্ক আছে, এইবার লিখব জানি উৎকেন্দ্রিকতার যে সূত্রটা জানি, E সমান √, বলতে পারবা এখন কি হবে? আমি একটু আগেই বলেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে E সমান 1 প্লাস, এখানে কিন্তু b বড় সেই জন্য a স্কয়ার বাই b স্কয়ার হবে, জাস্ট উল্টে গেছে। তাহলে E সমান √1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার হবে, যেহেতু b বড়। তাহলে আমি মানটা বসিয়ে দিই। E এর মান হলো কত? উৎকেন্দ্রিকতা হলো √2। তাহলে √2 স্কয়ার সমান, স্কয়ার করে দিয়েছি, 1 প্লাস a স্কয়ারের মান কত জানি না, আর b স্কয়ারের মান কত? 1 স্কয়ার বা 1। এটা রেখে দিই। আমরা এখানে পাই দেখো 2 সমান 1 প্লাস a স্কয়ার। আমরা পেলাম দেখো এই পাশে আসলে 1, অর্থাৎ a স্কয়ারের মান পেয়ে গেলাম 1, b এর মান পেয়েছি 1, a স্কয়ারের মান পেয়েছি 1। এবার এই মানটা আমি কোথায় বসাবো? ওই যে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে অতএব নিম্নে অধিবৃত্তের সমীকরণ, অতএব নিম্নে অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ হবে y স্কয়ার বাই b স্কয়ার মানে কত? 1, তার মানে 1 স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার মানে কত? 1 সমান 1। আরেক লাইন করে ফেলবা, বা y স্কয়ার মাইনাস x স্কয়ার, যেহেতু 1 আছে 1 সমান 1। এটাই হলো নিম্নে অধিবৃত্তের সমীকরণ। সুতরাং 2 ধরনের অঙ্ক কিন্তু করলাম। এবার যদি তোমাদের অন্য যে কোনো ধরনেরই দেওয়া থাকুক না কেন, তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে শর্তগুলো কমের পক্ষে 2টা শর্ত যদি দেওয়া থাকে, তাহলে যে যে শর্ত দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের সূত্র ব্যবহার করে ওই মানগুলোই বের করতে হয়। এই হলো অধিবৃত্তের মূল বিষয়। তাহলে আমরা আশা করছি যে অধিবৃত্তের যে ক্লাসগুলো আমি করেছি, শুধু অধিবৃত্ত না, আমি কিন্তু তোমাদের পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত অর্থাৎ কণিকের সবগুলো বিষয়ের উপরে কিন্তু আমি ক্লাস নিয়েছি। এখন এখানে যদি তোমাদের কোথাও কোনো
কিসে সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবে। আমি যদি পরবর্তীতে তোমাদের সাথে আরেকবার অধিবৃত্ত টোটাল নিয়ে একটু আলোচনা করতে চাই, যদি তোমরা মনে করো যে করা লাগে, তাহলে আমরা পুরো পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্তের উপর সামগ্রিকভাবে একটা ক্লাস নিব। সেখানে অবজেক্টিভ থাকবে, সৃজনশীল থাকবে। আশা করছি সেরকম ক্লাসের জন্য আমরা অপেক্ষা করছি। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিব, এই অধিবৃত্তের উপর একটা দিব। যেহেতু প্রত্যেকটা অধ্যায়ের উপর আমি কিন্তু একটা করে সৃজনশীল প্রশ্ন দিচ্ছি তোমাদের একটু প্র্যাকটিস করার জন্য। শুধু ওইগুলোই করবা তা না, তোমাদের অধিবৃত্তের আমি যে অঙ্কগুলো করেছি এইগুলো আবার একটু দেখবা, দেখার পরে আবার তোমরা এই নিয়মের যে অঙ্কগুলো আছে সেগুলো করবা। এছাড়াও যদি কোনো অন্য নিয়মে যেগুলো তোমাদের হয়তো আমি এখানে উল্লেখ করতে পারিনি হয়তো, সেই ক্ষেত্রেও তোমরা সেগুলো নিজেরা সলভ করবা। যদি মনে হয় যে সমস্যা হচ্ছে, আমার সাথে ফোনে কথা বলতে পারো। তোমরা যে কোনো সময় আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবা যে স্যার এটা আমি পারছি না, এটা, তখন আমি তোমাদের হেল্প করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিই। সৃজনশীল প্রশ্ন লিখে নাও খাতার মধ্যে। সিক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4y স্কোয়ার মাইনাস 36x মাইনাস 4y প্লাস 43 ইকুয়াল টু 0। এটি একটি কণিকের সমীকরণ। যেহেতু সৃজনশীল, সেই ক্ষেত্রে এই সমীকরণটা আসলে কিসের এটা কিন্তু বলা থাকতেও পারে, নাও থাকতে পারে। জাস্ট এটা সমীকরণও বলতে পারে, এটা কণিক বলতে পারে, এটা অধিবৃত্ত বলে দিতে পারে, উপবৃত্ত বলে, এখন যেটা হবে সেটা বলে দিতে পারে, নাও বলতে পারে। এটাও তোমাকে বুঝতে হবে। আচ্ছা তাহলে এত একটি কণিকের সমীকরণ, এটা হলো জাস্ট একটা উদ্দীপক। এরপরে আমাদের ক নাম্বারে দেখো y স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইকুয়াল টু 2। এত অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। খ নাম্বার, অধিবৃত্তটির, অর্থাৎ যে অধিবৃত্তটা দেওয়া আছে, অধিবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। গ নাম্বারে লেখো প্রদত্ত অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমান, দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট যে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 3/2 তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আমি অঙ্কটা আরেকবার তোমাদের একটু, যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটু পড়ে দিব অঙ্কটা। দেখো
6x² প্লাস 4y² মাইনাস 36x মাইনাস 4y প্লাস 43 ইকুয়াল টু 0 একটি কণিকের সমীকরণ। এটা উদ্দীপক। ক নম্বরে y² মাইনাস 2x² সমান 2 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। খ নম্বরে অধিবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। গ নম্বর প্রদত্ত অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট যে অধিবৃত্তের উপকেন্দ্রিকতা 3/2 তার সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নটা বাসায় সলভ করব, এবং সলভ করতে গিয়েও যদি কোনো সমস্যা হয় আমার সাথে অবশ্যই কথা বলবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, বাসায় থেকো, নিরাপদে থেকো, এবং বাবা মাকে সাহায্য করো, এবং নিজেকে ভালোবাসো, তোমার বাবা মাকে ভালোবাসো, সর্বোপরি দেশকে ভালোবাসো। তুমি যদি নিজে সাবধান থাকো পুরো দেশই তোমার জন্য উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।